দুর্ভাগ্যজনক ভাবে তিনি এতটাই পাগল হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভুয়ো ভোটে যে তার স্বপ্ন, পিসির গলায় মুন্ডমালা, হাতে তাদের হ্যারিকেন, আর দেবাংশুর হাতে ভিক্ষার থালা। কাপ সিরাপ খেয়েছে এবং ওনার সিরাপের বড় শিশি যে পেয়েছে প্যান্ডেলের পেছনে গিয়ে মেরেছে। দেখুন না, ভাইপো আর পিসি টক দই খেতে খেতে আলোচনা করছে কি করে লোকজনকে পটানো যায় বল দেখিনি। হচ্ছে মিটি করতেই পারে, আশ্চর্যের কথা। একটা চোর দলের অত বড় একটা নেতা চুরির টাকা এই সমস্ত একটু খাবে না? তারপর ওই সমস্ত কাপ সিরাপ খেয়ে ফেলেছিল, ফলে তো যা হয়। মোহাম্মদ বিন তুগলাক করতে গিয়ে জিপ ফিপ আলজিভে জড়িয়ে গেছে, নিজের জীব অব্দি ভেতরে ঢুকে গিয়ে গোল্লা পাকিয়ে গেছে। ও আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটাই বলতেন উনি মঞ্চে এসে বলে ফেলেছেন। ঠিক নেই না, তালগোল পাকিয়ে গেছে। ধর্ণা মঞ্চ থেকে মহিষাসুর মর্দিনীর আদলে পদ্মশাসুর মর্দিনী পাঠ করলেন দেবাংশু ভট্টাচার্য। সবই ওই কল্যাণ ব্যানার্জি সব কাপ সিরাপ চুরি করে খেয়ে ফেললে যা হয়। বলেছি, আমি শুনছিলাম, এমনি ধর্ণা উঠে যায়নি। এই ধর্ণা যদি আর দু একদিন চলতো সারা পশ্চিমবঙ্গের লোকেরা পাগল করে দিত। নিজেরাই লজ্জা পেয়েছে যে এমনি চুরির ভোটেতে আমাদের ছেঁচড়ামির জন্য মানুষ তো এমনি ভোট দেবে না। আর এই যাত্রাপালার মঞ্চ খোলা থাকাতে যা সব শুরু করেছে বিচিত্রানুষ্ঠান, তাড়াতাড়ি তুলে দিয়েছে। পাবলিকের সাথে গরম জল ঢেলে দিত ওট এখান থেকে বলে। দেবাংশু এই যা সব বলেছে আর কি, আমারও মনে হচ্ছিল আর কি ওকে বলি আর কি, বসন্তে শারদ প্রাতে চোর তৃণমূল দুধে ভাতে, থাকতেই না পেরে আজ তারা পাগল পাড়া, ও শুরু লোকের হাত ছানিতে ছুটে গেল ধর্ণা দিতে, যত ডাকিনি যোগিনী ধর্ণা গুটিয়ে এখন দিছে হারা, দেব লোকের আহ্বানে মর্ত লোকে যত মানব কুল, করবে না আর কোনো ভুল, রেগে গিয়ে চোখ পাকিয়ে উপড়ে ফেলবে পটাং করে ঘাস ফুল, বাংলার যত চোর জোচ্চোর, বাংলার যত চোর জোচ্চোর, কৃষ্ণ পক্ষে শুক্ল পক্ষে ব্যথা পাচ্ছে আপন বক্ষে, উল্টে যাচ্ছে পাপের ঘটি দেখতে পাচ্ছে নিজ চক্ষে, ভুয়ো ভোটে যে তার স্বপ্ন, পিসির গলায় মুন্ডমালা, হাতে তাদের হ্যারিকেন, আর দেবাংশুর হাতে ভিক্ষার থালা। নমস্কার। মমতা ব্যানার্জি বলছেন যে আমাদেরকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা হচ্ছে, নজর রাখবো, টাকা দিয়ে কাউকে কেনা যায় না। ঠিকই তো, একদম মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থ কথা বলেছে। এই কথাটা আয়নার সামনে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে উনি রোজ বলেন। এই যে লোকে 1,500 টাকা দিচ্ছি ভাতার, মায়েদের দিচ্ছি, বোনেদের দিচ্ছি, যুবকদের দিচ্ছি চাকরি বাকরি না দিয়ে, এই টাকা দিয়ে যে কেনবার চেষ্টা করছে, এইভাবে কেনা যায় না। ও আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটাই বলতেন উনি মঞ্চে এসে বলে ফেলেছেন। ঠিক নেই না, তালগোল পাকিয়ে গেছে। যারা যারা আমাদের কথা শুনছেন, আপনাদের পাড়া এলাকায় কোথাও তৃণমূলের অফিস দেখেছেন খোলা আছে? পার্টি অফিস খুলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, সব চুপ। তৃণমূল কোথাও মিছিল মিটিং বার করছে? কিসের ইঙ্গিত? তারা ভাবছেন আমরা রাস্তায় বেরোলে মানুষ না ধরে আদর করে দেয়, গাল ধরে কুচু মনু বলে। ভয় পেয়ে গেছেন। এত অত্যাচার, এত অনাচার, তারপর লাগাতার মিথ্যে প্রকাশ্যে মিডিয়াতে বড় বড় কথা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর 2-4টে উচ্চিংড়ে আছে তারা। আপনি মানুষের ক্ষতি করবেন, মানুষকে মারবেন। লুট তো আপনি বেছে বেছে করেননি। আপনি হিন্দুরও লুটেছেন, মুসলমানের লুটেছেন, শিখের লুটেছেন, খ্রিস্টানের লুটেছেন, আদিবাসী সমাজে লুটেছেন, কাউকে তো বাদ দেননি। আপনি লুটবেন, আবার মিথ্যে কথা বলবেন, আবার কেউ কিছু বললে পুলিশ পাঠিয়ে দেবেন। মানুষ কাঁতক সহ্য করবে?
অগ্নিগর্ভ পরিবেশ, তাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের মাথা ঠিক নেই, উঠতে বসতে মিথ্যে কথা বলছে। তাদের কোনো মিথ্যে কথা জিজ্ঞেস করবেন না, এই তার উত্তর দিলে মানুষ আসবে। রুজা, শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে রাজীব কুমার একাধিক অবাঙালি সাংসদ থেকে বিধায়ক তৃণমূল দল করছে, তৃণমূল দলে আছে, অথচ মহুয়া মৈত্র তিনি বলছেন তৃণমূল যারা করে না তারা বাঙালিই নয়, বাঙালি হয়ে থাকার অধিকারই তাদের নেই। দেখুন, এই মহুয়া মৈত্র, ওনার কাণ্ডজ্ঞান সম্পর্কে তো আপনারা সব থেকে বেশি জানেন মিডিয়া, কারণ মিডিয়া যখন তাকে সপাটে করা এবং স্পষ্ট প্রশ্ন করেছিল, তিনি উত্তর দিতে ঘাবড়ে গিয়েছিলেন বলে মিডিয়াকে অপমান করেছিলেন, এই বলে যে 2 পয়সা সাংবাদিক, 2 পয়সার মিডিয়া। ইনি তো সেই সাংসদ যিনি 2 লাখ 4 লাখের ব্যাগ নিয়ে সংসদে যান গরিব মানুষের কথা বলতে, আর গরিব মানুষের কথাটা তিনি ভুলে যান, গিয়ে ধনী ব্যবসায়ীদের কথাবার্তা বলেন, বিদেশে থাকা লোকজনকে লোকসভার লগ ইন করার পাসওয়ার্ড তুলে দেন, যিনি মা কালীকে মদ ও মাংসের দেবী বলেন, অপমান করেন। আর ওনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সমস্ত হিন্দুরা তার থেকে সরে যাচ্ছে দেখে এই জগন্নাথ মন্দির মহাকাল মন্দির করে একটু ব্যান্ডেজ দেওয়ার চেষ্টা করছেন, তিনি চুপ করেছিলেন যখন মা কালী, যার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঘটা করে যে পুজো হয়, সেই দেবী মা কালীকে মদ ও মাংসের দেবী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে সাপোর্ট জানিয়েছিলেন। তো এই মহুয়া মৈত্র কাণ্ডজ্ঞান সম্পর্কে তো সবাই জানে। তিনি বলছেন যে যারা তৃণমূল করে না তারা বাঙালি নয়, মানে বাঙালিকে উনি চোর হতে বলছে, যদি উনি চোর হন তাহলে বাঙালি। কি অপূর্ব, ওনাকে বাঁধিয়ে রেখে দেওয়া উচিত, তাই না? অপূর্ব। রুজা, আবুল বাসার তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পৃথিবীতে আসবেন না, মমতার কারণে বাঙালি, ভারতবাসী এবং বিশ্ব চরাচর ধন্য হয়েছে, তাকে তার কাজ করতে দিন। আমি বলবো কবি হিসেবেও তিনি বড় মাপের কবি, আমার কখনো ভুল হয় না একদিন ঘরে ঘরে তার গান বাজবে। দেখুন, আবুল বাসার আমাদের বাংলার খুব পছন্দের, আমার একজন খুব প্রিয় লেখক, ঔপন্যাসিক। তার উক্তি যে সর্বৈব মিথ্যে, এবং তিনি কোন একটা আতঙ্কে বা কোন একটা নির্দেশে এই কথা বলতে বাধ্য হচ্ছেন, তা সবাই জানে। নাহলে এত পণ্ডিত একজন মানুষ, ইনি সেই মানুষ যখন মমতা বন্দ্যোপাধ্যায় ওই হাম্বা রাম্বা সাম্বা এই সমস্ত কবিতা বলে যখন একাডেমি পুরস্কার পেয়েছিলেন, নিজেই নিজেকে পুরস্কার দিলেন, সেই মঞ্চে এই আবুল বাসার বসে হাততালি দিয়েছিলেন। এই সুবোধ সরকার, অবোধ সরকার, আবুল বাসার, আবুল অবাক, বিভিন্ন রকম না মানুষ যা দেখতে পাচ্ছেন তা তাকে যন্ত্রণা দিচ্ছে। এই কবি সুবোধ সরকার থেকে শুরু করে আবুল বাসার, তারা অত্যন্ত গুণী মানুষ, কিন্তু গুণী মানুষের কি ভয় নেই নাকি? মহারাজ যদি বলে আমার হয়ে দালালি করুন, নাহলে কালকে আপনার গল্লা কেটে দেবো, পরশুদিন আপনার কিডনি ঝেড়ে বেঁচে দেবো বলে দিচ্ছি, কি করবেন তিনি? তাহলে এত দামি, এত গুণী লেখকেরা, কবিরা, সাহিত্যিকরা, তারা যখন বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীতে জন্মে ধন্য করে দিয়েছেন, তার কবিতা আহা, তার লেখা ওহো, তার গান উহু, তাদের বাঙালি তো বুকে হেঁচকি উঠছে যে আপনিও বিক্রি হয়ে গেলেন, আপনিও দালাল হয়ে গেলেন। যে ভদ্রমহিলা পশ্চিমবঙ্গকে লুটে পুটে শেষ করলো, খুন করে শেষ করলো, হিন্দু মুসলমান সবার চাকরি খেলো, চুরি করালো, চোরেদের পুলিশকে দিয়ে আগলে রেখে দিল, আর যাদের সব গেল তাদের পুলিশ মন্ত্রী হয়ে অ্যারেস্ট করালো, তার নামে সুখ্যাতি করছেন আপনারা। আপনারা কি লেভেলে বিকিয়ে গেছেন, এ তো যন্ত্রণা দিচ্ছে আমাদের। যাই হোক, তারা আমার শ্রদ্ধেয় এবং সম্মানীয়, দেখেছি ওইখানে কয়েকজনকে প্রায় ভাড়া করেই একভাবে নিয়ে যাওয়া হয়েছিল,
কোনো ধর্ণামঞ্চে জীবনে দেখেছেন? নাট্যমঞ্চ বা যাত্রা মঞ্চের জন্য সাই করে পর্দা উঠে যায় বা সাই করে নেমে যায় আর ছমছমে এসি চলছে, আহা। যাই হোক, প্রাণ ভয় তারা এগুলো বলেছেন। তারা যদি এই সমস্ত কথা বলেন তাহলে অত্যন্ত যোগ্য মেধায় তারা নিজেদের যে সুনাম অর্জন করেছেন। যদি কেউ ইচ্ছা করেন যে আমি আমার সুনামে তৃণমূলের পাঁক আর কালি মাখাবো, তাঁর ইচ্ছা। তিনি মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছেন এই সমস্ত কথাবার্তা বলে, তা তিনি নিজেও জানেন। তাহলে কি লেভেলে ভয় আর ভীতির মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে তৃণমূল রেখে দিয়েছিল তা তো স্পষ্ট। অং বং চং লেখা, সেটাকে বলছেন আহা কবিতা, ওহু কবিতা। যিনি মানুষ মারছেন, এই রাজ্যের যুব সমাজকে শেষ করে দিলেন, চাকরি চুরি করে কাজ কেড়ে নিয়ে কারখানা তুলে দিয়ে, আপনি প্রান্তিক মানুষ বলুন, দরিদ্র মানুষ বলুন, মধ্যবিত্ত বলুন, সেই ছেলে মেয়েগুলোকে পরিবার ছেড়ে পরিযায়ী করে দিল। যে মহিলা, তার সম্পর্কে যদি কেউ প্রশংসা করে, উপরওয়ালা তার তো বিচার করবেনই। ঠিক করলেন না, অন্যায় করেছেন, কেন করেছেন জানি না, তবে এরা আমার হয়ে দালালি করুন, তাহলে এই টাকা পাঠিয়ে দেব, এই পদ দেব, আর না হলে ঘ্যাচাংফু করে দেব। সবাই এর লড়াই করবার সমান সাহস থাকে না, তাই কেউ কেউ মাঝে মাঝে বিক্রি হন, কেউ কেউ মাঝে মাঝে নিজের যোগ্যতাকেই বিকৃত করে ফেলেন। আবুল বাবু, সুবোধ বাবু, অন্যান্য কয়েকজন শিল্পীরা গিয়েছিলেন। কি ভয়ে তারা রয়েছেন, না হলে ওখানে গিয়ে পৌঁছে জানেন, ওখানে যারাই বসছে তারাই মানুষের গালাগাল খাচ্ছে। ওদের ওই কে রাজ্যসভায় যাবে, ওদের ওই কে গান গাইবে, যে কোনো শিল্পী ফিল্পি যাকে পাচ্ছে মানুষ পারলে একদম মানে ধুপধুড়ি ঘষে দেয়। তো যারা যারাই গেছে জানেন তো, আমি ওখানে গিয়ে বসছি মানে মানুষের গালাগাল খাবো। তাহলে কি সমস্যায় রয়েছে বলে মানুষের গালাগাল খেতে মিডিয়ার ক্যামেরার সামনে গিয়ে এরা বসছে, ভেবে নিন। আমি ওনাদের কোনো খারাপ কথা বলতে চাই না, অসুখ হয়, সেরেও যায়। আমি এইটুকু মনে করি যে ওনাদের দৃষ্টিতে কোনো সমস্যা হয়েছে বা কোনো আতঙ্কে তারা এই কথা বলছে। আমি আশাবাদী এই ঝড়, এই ধুলো, এই ময়লা কেটে যাবে আর কয়েক মাসের মধ্যে। তখন দেখবেন এই আবুল বাশার বাবু, তিনি অন্য কথা বলবেন, এই সুবোধ সরকার বাবু তখন অন্য কোনো সরকারের প্রশংসা করবেন। এসব হবে। বিরোধীদের তরফ থেকে বারবার মুখ্যমন্ত্রীকে আজে বাজে কথা বলা হয় কন্টিনিউয়াসলি, আপনারা তাই বলেন নারী শক্তিকে সম্মান করতে শিখুন, নয়তো আপনাদের পতন অনিবার্য, এমনটা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কে বলেছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কখন বলেছে? ধর্ণা মঞ্চ থেকে। দেখুন, উনি ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষকে কি একটা দেখিয়েছে, যেভাবে বলেছেন তাতে মানুষ নাকে রুমাল দিয়েছে। তারপর উনি পরিষ্কার মোহাম্মদ বিন্তু ক্লিক টাক টিক ক্লিক 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 করতে গিয়ে এমন বলেছেন, মানে বারবার আমরা নিজেরা খুব চিন্তায় ছিলাম যে আপনি এতগুলো ক্যামেরার সামনে যাচ্ছেন, যান, কিন্তু কাশির ওষুধটা খাবেন না। এই সময় কাপ সিরাপ খেয়েছে এবং ওনার সিরাপের বড় শিশি যে পেয়েছে প্যান্ডেলের পেছনে গিয়ে মেরেছে। দেখুন না দেবাংশু কি না কি করলো, লুকিয়ে গিয়ে নিজে আমি নিয়ে কোথায় গিয়ে বিরিয়ানি খাচ্ছিল। লোক এত বদমাশ, বা সেই ভিডিও তুলেছে ধর্ণা মঞ্চ থেকে, লুকিয়ে চলে গেছে আরসালান না কোথায় গিয়ে বিরিয়ানি ফিরিয়ানি মটন ফটন, লোকেও সেই ছবি তুলে পড়ে গেছে। সংগ্রাম করতে গেছে না, বিরিয়ানি না খেলে সংগ্রাম করবে কি করে? যাই হোক, সে খেতেই পারে যা খুশি। আশ্চর্য কথা, একটা চোর দলের অত বড় একটা নেতা চুরির টাকা এ সমস্ত একটু খাবে না? তারপর ওই সমস্ত কাপ সিরাপ খেয়ে ফেলেছিল, ফলে তো যা হয়। মোহাম্মদ বিন তুগলাক করতে গিয়ে জিভ টিপ আলজিভে জড়িয়ে গেছে, নিজের জীব অব্দি ভেতরে ঢুকে গিয়ে গোল্লা পাকিয়ে গেছে। দেবাংশুরও তাই কাছাকাছি হয়েছে। ভালো হয়ে যাবে, এমনি ভালো ছেলে, ওরা ভালো হয়ে যাবে, দেখবেন। কাপ সিরাপ ফিরাপ বেশি খাওয়া তো ঠিক না, ঘুম পেয়ে যায়।
এবার যে মুখ্যমন্ত্রী একদিন বলেছিল আমি কোনোদিন রাজভবনে যাব না, রাজ্যপালকে দেখলে আমার ভয় করে, গতকাল সেই রাজ্যপালের সঙ্গে গেস্ট হাউসে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী। বয়স কমে গেছে মুখ্যমন্ত্রীর, ওই জন্য গেছে। এর আগে বয়স ওনার 70 এরম ছিল, তাই আমাদের প্রাক্তন সম্মানীয় রাজ্যপাল আনন্দ বোসের চরিত্র হনন করে বলেছিলেন আমার জিতে গা ছমছম করে না, কিরম করে কিসব দেখিয়ে বলেছিলেন। তুই গা থেকে এখন ছম আর ছম দূরে চলে গেছে, আর তাই গা ছমছম করছে না। তাই ওনার মনে হয়েছিল যে রাজ্যপালের সঙ্গে দেখা না করলে মানে মধুর বাতাবরণ তৈরি হচ্ছে না, তাই তিনি গেছেন। মানে ওই ভয়টা কেটে গেছে, আগে যে কারণে যেতেন না জানি না, এখন হয়তো পছন্দগুলো পাল্টেছে। মানুষ যেখানে খুশি যেতে পারে, অনেকে যেত, মানে কেউ ধরুন চিড়িয়াখানা যাচ্ছে, কেউ মন্দিরে যাচ্ছে, কেউ খেলা দেখতে যাচ্ছে ইডেনে, কেউ ড্রেনের ধারে যাচ্ছে, কেউ পুকুর পাড়ে যাচ্ছে, কেউ ফুল বাগানে যাচ্ছে। তৃণমূল যেমন ক্ষমতা ছেড়ে অনেক দূরে চলে যাবে, যে যার ইচ্ছা। মুখ্যমন্ত্রী 5 দিন পর ধর্ণা তুলেছেন এবং ধর্ণা তোলার পর ঘোষণা করেছেন যে এটা গণতন্ত্রের ধর্ণা ছিল, সেভ ইন্ডিয়া ধর্ণা ছিল। এরপর আগামী ধর্ণা দিল্লিতে 2 দিনের। দেখুন, জেনারেলি গরম পড়লে আমাদের মাথা ঠিক থাকে না অনেকেরই, কিন্তু তেমন তো গরম পড়েনি। তার আগে যদি কারুর ভারসাম্য নষ্ট হয়ে যায়, তার কারণ কিন্তু গরমের থেকে বেশি যে বিক্ষোভের উত্তাপ মানুষের কাছ থেকে তৃণমূল দলের কাছে এসে পৌঁছচ্ছে, সেই বার্তাতেই আর ঠিক থাকতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর হতে দেব না, অর্থাৎ চাল থেকে কাঁকর বা ভুয়ো ভোট বাঁচতে দেব না, সেই নিদান দিয়েছিলেন, সেই হুঙ্কার দিয়েছিলেন। তারপর এসআইআর নিজস্ব নিয়মেই চলছে। এসআইআর এর প্রক্রিয়াকে বানচাল করবার জন্য রাজ্য সরকারি কর্মচারী যাদের দিয়ে আমার দেশের নিয়ম অনুযায়ী যেখানে ভোট হয় সেই রাজ্যের যারা রাজ্য সরকারি কর্মচারী, তাদেরই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে কাজ সেই কাজটা করে দিতে হয়। দেশের নিয়ম, এটা পাল্টানো যায় না। তো সেই সরকারি কর্মচারী যারা বিএলও থেকে শুরু করে ইআরও, এইআরও, তাদেরকে প্রথমেই হুমকি ধমকি দিয়েছিলেন যে কোনো নাম যাতে কাটা না যায়। কাটা গেল। সেই নামের তালিকাগুলো বেছে বেছে কারা তুলে দিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কাজ করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি ধমকিতে থাকা বিএলও, ইআরও, এইআরওরা। কোন নাম তুলে দিলেন? 58 লাখ ছিল, বেড়ে এখন 65 লাখ হয়েছে, এটা প্রায়। তারা কারা? মৃতদেহ, মানে মারা যাওয়া ভোটার প্রায় 30 লাখ, ডাবল কার্ড ভোটার সেটাও 18-20 লাখ বা এই ধরনের, এবং তারপর যারা এসআইআর এলেনি না, খুঁজেই পাওয়া যাচ্ছে না, সব মিলিয়ে 65 লাখ। এই নামগুলো স্বাভাবিক কারণেই বাদ পড়েছে। এই নামগুলো নিয়ে কেউ কোনো কথাই বলতে পারছেন না যে আমার নাম বাদ পড়েছে বলে, অধিকাংশ ক্ষেত্রেই। কারণ এই নামগুলো জেনুইনলি ডিলিট হবার কথা। ভারতবর্ষের সবকটি রাজ্যে এই ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে গিয়ে বাদ গেছে। আপনি সেটা ইউপি বলুন, বিহার বলুন, তামিলনাড়ু বলুন, কেরালা বলুন, মানে যেখানে বিজেপির সরকার রয়েছে বা নেই, সেখানে কোটি কোটি নাম বাদ গেছে। কেউ কোথাও কোনো অশান্তি করেছে, উৎপাত করেছে, অসভ্যতামি করেছে না। এসআইআর আটকাবো কেউ বলেছে? বিজেপি বিরোধী বিভিন্ন মুখ্যমন্ত্রী আছেন অন্য রাজ্যে, কেউ বলেছেন? না। তাই এসআইআর আটকাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ দিয়ে দিয়েছেন যে তিনি যে মৃতদেহ ভোট বা ডাবল কার্ড ভোট বা ভুয়ো ভোটগুলো ব্যবহার করে যেতেন, এসআইআর হলে সেই লিস্টটা পরিচ্ছন্ন হয়ে যাবে, এই নামগুলো বাদ যাবে, তারা আর ভুয়ো ভোটটা দিতে পারবে না, তাই তাদের শাসন ক্ষমতায় থাকবার আর কোনো সুযোগ থাকছে না। তাই যেভাবে পারো এসআইআরটাকে বানচাল করো।
ইচ্ছা করে করে চাপ তৈরি এমন করেছিলেন, তিনি বিএলওদের এমন চাপ দিয়েছিলেন যেখানে 2200 বুথে বেচারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কাজ করা রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশকে অগ্রাহ্য করে, কি চাপ ভাবুন, 2200 বুথে দেখালেন যে এখানে কোনো মানুষ 25-23 বছরে মারা যায়নি। হতে পারে, এখান থেকেই অপরাধ আস্তে আস্তে ওপেন হয়। তারপর নামের যে সাধারণ সামান্য যে ভুল, যেগুলো বাংলায় থাকা যে রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন, যারা বিএলএ হোক, ইআরও হোক, এইআরও হোক, ডিএম বা বাকি যারা রয়েছেন, যারা অনায়াসেই সংশোধন করে দিতে পারতেন, তারা সেটা না করে তৃণমূলের নির্দেশ মতো, তৃণমূলের থ্রেটের কাছে তারা মাথা নামিয়ে এই সামান্য ভুলগুলো সংশোধন যা তাদের হাতে রয়েছে, মানুষকে বারবার লাইনে দাঁড়াতে হতো না, কাজকর্ম ফেলে জোর করে ডাক করিয়ে মানুষকে খেপিয়েছেন। আর তৃণমূলকে দিয়ে প্রচার করিয়েছে তৃণমূল যে এই দেখো কেন্দ্রীয় সরকারের এই যে নিয়ম নীতি, নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ইচ্ছা করে মানুষকে হ্যারাস করছে, পুরোটাই পরিকল্পিত। তাও যখন দেখেছি 65 লাখ নাম বাদ হয়ে গেছে, এটা আর আটকানো যাবে না, কারণ যাদের নাম বাদ হয়ে গেছে তারা তো এক্সিস্টই করে না, তারা পৃথিবীতে তো নেই। যাদের ডবল কার্ড কেটে একটা কার্ড করা আছে, সে এসে বলবে আমার ডাবল কার্ড ছিল, একটা ভোট আমি অন্য বিধানসভায় দিতাম, আর আমার পুরনো বিধানসভায় যেখানে আমি থাকতাম বা আমার বাপের বাড়ি বা আমি আগে যেখানে ভাড়া থাকতাম, সেই কার্ডটাকে বাতিল না করে তৃণমূল ওটাকে ইউজ করে আর একটা ভোট দেয়, যে বলবে তার তো জেল হয়ে যাবে। তো তাই এই ভোটগুলো চলে যাওয়ার পর তৃণমূল দিশেহারা, এবং তারপর এই 7,60,00,000 যে ভোটার পশ্চিমবঙ্গে নাকি ছিল, তার মধ্যে এই 65 লাখ বাদ, এবার বাকি যে 60 লক্ষ নাম যাদের তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে, যা যা কাগজ, যা যা প্রমাণ দিতে বলা হয়েছে, যা সবার কাছে এটা না হলে ওটা থাকবেই, সেটা দিতে পারছে না বলে 60 লক্ষ নাম এখন বিচারাধীন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে নিয়ে নাটক করতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, 150 টাকা কালো শাল কিনে উকিল সেজে, উল্টে কোকিল হয়ে ফিরে এসছেন। সুপ্রিম কোর্ট তার এই অতিরিক্ত যাত্রাপালা, যেভাবে তারা রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে না দিয়ে ঝুলিয়ে পুরো পরিকল্পনাটা যে দেরি করছেন এবং বানচাল করতে চাইছেন, তা তারা বুঝতে পেরেছেন, এবং তারা বলে দিয়েছিলেন ঠিক আছে, যখন নির্বাচন কমিশনের সঙ্গে আপনাদের এত বিবাদ হচ্ছে, আপনারা কি তাহলে এসআইআর আটকাতে চাইছেন? সেদিন মধ্যখানে আমরা জুডিশিয়াল অফিসার দিলাম, অর্থাৎ বিচারপতিদের দিয়ে দিলাম। বর্তমানে পশ্চিমবঙ্গে 500 জন বিচারপতি এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড আশপাশের রাজ্য থেকে আরো 200 বিচারপতি মিলে এই 60 লক্ষ যে তথ্য, যেগুলোর মধ্যে ডাউটফুল, তাদের মধ্যে কজন ভোট দিতে পারবে আর পারবে না তারা ঠিক করবেন। এবার তৃণমূল ফ্যাসাদে পড়ে গেছে, তাহলে কি করে ভুলবো? গতকালকেই মেনকা গুরুস্বামী আর কল্যাণ ব্যানার্জিকে পাঠিয়েছিলেন একই রকম নাটক করতে, সেখানে কড়া ভাষায় ধমক দিয়ে বিচারপতি বলে দিয়েছেন যে আর অন্য কোনো মামলা টামলা করে এসআইআর এর প্রক্রিয়াকে স্লো করা যাবে না। আর যারা বিচারকেরা রয়েছেন এই মুহূর্তে, যারা জুডিশিয়াল অফিসার, তাদের নামে যদি একটাও অভিযোগ করেন তো তাহলে আপনাদের বিরুদ্ধে কড়া বন্দোবস্ত নেব, যান। অথচ কালকে এই নাট্যমঞ্চ, যেটাকে ধর্ণামঞ্চ বলেছে তৃণমূল, সেখানে দাঁড়িয়ে ঠিক উল্টো মিথ্যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আলালের দুলাল ভাইপো, লজ্জাও লাগে না মিথ্যে কথা বলতে, তারা ঝাড় খেলেন সুপ্রিম কোর্টের, এখানে বললেন আমাদের জয় হয়েছে তাই চলো ধর্ণা তুলছে। আসলে ধর্ণা কেন বসেছিলেন তারা জানেন না, আর ধর্ণা তুলবে কি করে উপায় খুঁজে পাচ্ছিল না। তাই সুপ্রিম কোর্ট বলেছে হয়, ও এখানে বলছে নয়, সুপ্রিম কোর্ট বলেছে নয়, ও এখানে বলছে ঠিক উল্টো করে 6। এটা দেখিয়ে লজ্জার মাথা খেয়ে ধর্ণা তুলেছে, কারণ ধর্ণা নিয়ে হাসাহাসি শুরু হয়েছে পুরো সমাজে। পশ্চিমবঙ্গের মানুষকে যারা ভোটই দিতে দেয় না, বাড়ি থেকে বেরোতে দেয় না, ছাপ্পা দেয়, রিগিং করে, মানুষ মারে, তারা বলছে আমরা ভোট বাঁচাবো। তোরা কে? এটা একটা প্রসেস। কোন রাজনৈতিক দল এই প্রসেসকে
বিঘ্নিত করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এটা চেয়েছিলেন, তো ফলত যা হয়, অতি চালাকের গলায় দড়ি। কালকে টান টান করে দড়ি পড়লো। আপনি বলুন না, রাস্তায় বসে ধর্ণা দিয়ে আপনি কি সিস্টেম চেঞ্জ করবেন? কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, কংগ্রেস দলের এই বড় বড় নেতারা, যাদের কোটি কোটি টাকা দিয়ে আপনি সুপ্রিম কোর্টে পাঠিয়েছেন, মেনকা গুরুস্বামী, যা তৃণমূলের ক্রিমিনালদের যিনি ছাড়ান, একজন লয়ার যে কোনো কারোর পক্ষেই দাঁড়াতে পারে, কিন্তু তার নাম কিসে? সেটা আরজি কর বলুন, সারদা বলুন, যত দুর্নীতি রয়েছে সেই বিষয় তৃণমূলের ক্রিমিনালদের যিনি হয়ে মামলা লড়েন, তিনি হচ্ছেন মেনকা গুরুস্বামী, যাকে রাজ্যসভার সাংসদ করলো, তাকে করেছে আর এই রাজীব কুমার। পুলিশ তুমি বর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, ধরে ফেলেছে একদিনের মধ্যে। এরা বাংলা বাঙালির কথা বলেন। মেনকা গুরুস্বামী কোথাকার মানুষ? দক্ষিণ ভারতের মানুষ, তিনি আইনজীবী। রাজীব কুমার ইউপির লোক, আর তৃণমূলের লোক নেই। কারণ এরা দুজন তৃণমূলের যাবতীয় পাপ লুকিয়েছে এবং জানে। বাইচান্স যদি তৃণমূলের সরকার টলমল যেভাবে করছে, চলে যায় 26-এ, যে আবাস পাওয়া যাচ্ছে, মানুষ দিচ্ছেন, তাতে এরা যদি মুখ খুলে দেয়, তাই এদের রাজ্যসভার সাংসদ বানালো। এতদিন ধরে যারা তৃণমূলের হয়ে লড়াই করলো, মানে চোর ছাড়া, তাদের রাজ্যসভায় পাঠালো না। তো যাই হোক, ধর্ণা উঠে গেছে, এমনি উঠতো ধর্ণায় পরিষ্কার নাটক, নাচ গান, যাত্রাপালা, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন লোককে অপমান এইসব করছিলেন। আর এত বড় মুখ্যমন্ত্রী, তার সবার সামনে চেয়ার ফাঁকা, লোক নেই। তো যাই হোক, ধর্মতলায় যারা দোকান বাজার করতে যান তারা নিশ্চিন্ত হয়েছেন, যারা ট্রাফিক পুলিশের কাজ করে তারা নিশ্চিন্ত হয়েছে যে পাগলামি শেষ হয়েছে। বলছে অভিষেকের অনুরোধে, আরে অভিষেক ছোটবেলা থেকে অনুরোধ করছে যে পিসি চেয়ার ভেঙে দেবো বলে দিচ্ছি, আমায় ওখানে বসাও, সেই অনুরোধ রাখতে পারলে না। একটা বাচ্চা ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠোঁট ফুলে কাঁদতে কাঁদতে বেচারা বিয়ে হয়ে গেল, দুটো বাচ্চা হয়ে গেল, দুদিনের জন্য ওকে মুখ্যমন্ত্রীর চেয়ারটা দিয়ে এই এত অনুরোধ রাখ ছেলেটা, তা নয়। তার অনুরোধে নাকি ধর্ণা তুলছে। কেউ এরকম ধর্ণা দেখেছে বাপের জন্মে? 5 স্টার ধর্ণা মঞ্চ, পর্দা উঠছে নামছে, যেন যাত্রাপালা, থিয়েটার হবে, যাত্রা হবে। তাই তো হয়েছে ওখানে। এ আবৃত্তি করছে, ও মহড়ায় করছে, কি সব করছে ওখানে। ইংরেজিতে গান গাইছে, এ ভুলে যাচ্ছে, ওকে বসিয়ে দিচ্ছে, নিজের দলের এমএলএ কে অপমান করছে, চাল হাট বলছে। কি দিশেহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যারা আমাদের কথা শুনছেন, সিএম মিডিয়া, যারা এই দর্শকেরা যারা রয়েছেন, তারা নিজেরা জানেন যে এলাকায় তৃণমূলের প্রত্যেক পাড়ার অফিসগুলো বন্ধ। তারা ভয় খুলতে পারছে না, মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে। এরা ভেবেছিল ভাতা রাজনীতি করে আমরা পটিয়ে ফেলবো। যেভাবে মানুষকে এতগুলো বছর ধরে অত্যাচার করেছি, যেভাবে চুরি, দুর্নীতি, চাকরি বিক্রি নষ্ট করেছি, যুব সমাজের যে স্বপ্ন, মহিলাদের যে অধিকার, যে মান সম্মান, আদিবাসী জনজাতি তাদের যা সম্মান করে নষ্ট করেছি, এই ভাতা দিয়ে কিনে ফেলবো, সেলোটেপ লাগিয়ে দেবো। কিন্তু মানুষ বুঝে গেছেন যে এই ভাতা আমাদের নিজেদের ট্যাক্সের টাকা। যদি এই লাইনে না দাঁড়িয়ে আমি ভাতাগুলো নিই, তাহলে তৃণমূল যেভাবে গরিবের আবাসের ঘর চুরি করে নিজেরা নিয়ে নেয়, আমাদের ভাতাগুলো এরা ঝেড়ে দেবে। আমরা কেউ ভাতার বিরুদ্ধে নই, কিন্তু একটা রাজ্য তো ভাতা দিয়ে চলতে পারে না। আমি যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছি, তার চাকরি চুরি করে টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে, তাকে ভাতার লাইনে দাঁড় করাচ্ছি। শিল্প নেই, কলকারখানা নেই, কিচ্ছু নেই, লোকজন পরিযায়ী হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন। স্বামী তার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারছে না, স্ত্রী এখানে বাচ্চা নিয়ে রয়েছে, তার স্বামী অন্য রাজ্যে শ্রমিক বা অন্য চাকরি করছে। মা তার ছেলেকে দেখতে পাচ্ছে না, মেয়েকে দেখতে পাচ্ছে না, একসঙ্গে বসে ডাল আর ভাত খেতে পাচ্ছে না। তার অপরাধ কি? সে তৃণমূলকে ভোটটা দিয়েছিল। আজ সে চোখের জল ফেলতে ফেলতে বুঝতে পেরে গেছে তিনি হিন্দু হোক আর মুসলমান হোক। দুর্ভাগ্যজনক ভাবে তিনি এতটাই পাগল হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষমতার চেয়ারের লোভে। তিনি দায়িত্ব জ্ঞানহীন কত ঘৃণ্য মন্তব্য করে বলছেন আমাদের ভোট দিয়েছেন বলেই নাকি পশ্চিমবঙ্গের জনগণ ভালো আছে। আমরা ভালো আছি সবাই। 10-15 হাজার টাকার মাইনের বেশি কোনো জায়গায় কোনো মাইনে নেই। লোকজন এ রাজ্য থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, গ্রাম শহরে হাহাকার, মানুষ ভালো আছে।
মানুষ তার নিজের ক্ষয়ক্ষতি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না। পুলিশ আর ক্রিমিনাল তৃণমূলের নির্দেশে এক টেবিলে বসে ভাত খায়। যে মানুষ, যে মিডিয়া, যে সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, কেউ কোনো কথা বললেই তাকে মারো, ধরো, মিথ্যে কেস দাও, মানুষ ভালো আছে? মানুষ সব মানুষকে লুটে পুটে শেষ করে দিয়ে যে মুখ্যমন্ত্রী, যে তৃণমূল নেত্রী ভালো আছেন বলেছে, আরো ঘৃণা করেছেন মানুষ, আর বলছেন যদি এমনই ভালো থাকতে চান তাহলে বিজেপিকে ভোট দেবেন না, বিজেপি যে সত্যি কথা বলছে সেগুলোই কান দেবেন না, যদি দেন তাহলে একটা কমিউনিটি আছে, মানে মুসলমান সম্প্রদায়কে উল্লেখ করে বলেছে, তারা যদি ঘেরাও করে না 12টা বাজিয়ে দেবে 12 ঘন্টার মধ্যে। মানে তুমি, মানে হিন্দুকে তিনি সনাতনীদের কি বললেন? তারা হাত গুটিয়ে বসে রয়েছে। 70% সনাতনী কি মুখ্যমন্ত্রীর মতো জালি সনাতনী নাকি? যিনি বিধানসভায় নিজে দাঁড়িয়ে বলেন আমাদের মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে অপমান করেছিলেন একজন হিন্দু ধর্মের নারী হয়ে। লজ্জা লাগে না নিজের ধর্মকে ছোট করতে? তিনি পবিত্র ঈদের সময় নামাজের মঞ্চে রেডিওতে দাঁড়িয়ে বলেছিলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। তিনি হিন্দু বিদ্বেষী, সবাই জানে। বাকি হিন্দুরা তার মতো নয়। তার কথা শুনে তার দলে যে হিন্দুরা রয়েছে তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ভুরু কুচকে তাকিয়েছে। মুসলমান সম্প্রদায়কে তিনি দুধেল গাই, মানে গরু বলে অপমান তো করেই ছিলেন। আমি জানি না মুসলমান সমাজের এখনো কয়েকজনের এত আনন্দ কিসের, যাদের চাকরি বাকরি আবাস রোজগার সবটা শেষ করে মুসলমান সমাজগুলোর ছেলেগুলোর হাতে ওই শাহজাহান, শওকত মোল্লা তাদের মতো বোম বন্দুক তুলে দিচ্ছে। তারা চাইছে তো আমাদের সমাজের ছেলেমেয়েরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সাংবাদিক হোক, লয়ার হোক, শিক্ষক হোক। তাদের হাতে গুলি বন্দুক তুলে দিচ্ছে, দিয়ে বলছে এই কমিউনিটিকেই খেপিয়ে রাস্তায় নামিয়ে দেবো। মানে মুসলমান সমাজকে তিনি এক কথায় দাঙ্গাবাজ বলে ঘুরিয়ে অপমানটা করলেন। তো এর ফলাফল মুসলমান সমাজ তাদেরও কিন্তু চোখ খুলে গেছে। প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মুসলমান সমাজ তৃণমূলের যাবতীয় অন্যায় চুপ করে সহ্য করত, এমনকি যেভাবে আরজি করার সময় অভয়া তিলোত্তমাকে পরিকল্পিতভাবে তৃণমূলের এই ষড়যন্ত্র মেরে ফেলল, তখনও মুসলমান সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে অন্যায় জেনেও চুপ করেছিল। আজ কেউ চুপ করে নেই। কে দল বানাচ্ছে, কে রাস্তায় নামছে, প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে ফেসবুক সেখানে গিয়ে মুসলমান সমাজ গালাগাল দিয়ে আসেন যে আপনি ঠকান, আপনি ঠকবাজ, এসব বলে দাঙ্গা লাগাবার ভয় দেখাচ্ছেন মানুষকে। তৃণমূলকে যদি ভোট না দাও মুসলমানদের দিয়ে দাঙ্গা বানিয়ে দেবো। মুসলমানরা তার মানে দাঙ্গাবাজ আপনি বলতে চাইলেন? এই জবাব মুসলমানরা দেবে। আর 70% হিন্দু কিন্তু একজোট। তারা কংগ্রেসকে দেখেছে, সিপিএম কে দেখেছে এই রাজত্ব চালাতে, তৃণমূলকেও দেখেছে, তারা বিজেপি কে দেখবে শপথ নিয়ে নিয়েছে। গ্রামে গঞ্জে যেখানেই পরিবর্তন যাত্রার আমাদের গাড়ি যাচ্ছে, আমরা যাচ্ছি যেখানে, 6টা সাংগঠনিক জেলা ঘুরে এলাম। ধান ক্ষেত, রাস্তা ঘাট দিয়ে মায়েরা বোনেরা আসছে, ফুল ছুটছেন, হাত নাড়ছেন। কিসের ইঙ্গিত? তারা আর তৃণমূলের গুন্ডার পুলিশকে ভয় পাচ্ছে না। উল্টে পুলিশ এগিয়ে এসে আমাদের সঙ্গে সেলফি তুলছে। আমাদের দেখলে আগে ভয় পুলিশ মুখ ঘুরিয়ে নিত যে তৃণমূল তার চাকরিতে ট্রান্সফার করে দেবে, আর কেউ ভয় পাচ্ছে না। আর সেই ভয়ের আঁচ পেয়েই এই ধর্ণা কি করে তুলবে বুঝতে পারছিল না। দিল্লিতে সম্মানীয় প্রধান বিচারপতি অপমান করলো তৃণমূলকে, তৃণমূলের সরকারকে, ধমকালো, দাবড়ালো, আর এখানে এসে মিথ্যে কথা বলে ধর্ণা তুলে নিল, বলে আমাদের জয় হয়েছে। লজ্জাও লাগে না? আসলে এত চড় থাপ্পড় ওরা খায় না। বিভিন্ন সংস্থা, বিভিন্ন সৎ জায়গা থেকে এত চড় থাপ্পড় খায়। চড় থাপ্পড় না খেলে ওদের মনে হয় না যে আমাদেরকে লোকে বুঝতে পেরেছে। খেয়েছে, সপাটে তুলে নিয়েছে, মিথ্যে কথা বলছে, লোকে আসছে। শেষ প্রশ্ন, গঙ্গাসাগরে বিজেপি কর্মীকে শুট আউট করা হয়েছে, এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই এইরকম অবস্থা। সম্ভবত নাম ওনার বোধহয় ত্রিলোকেশ ঢালি। গঙ্গাসাগরের ত্রিলোকেশ ঢালি, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। আসলে তৃণমূল বুঝে গেছে যে
তাদের ক্ষমতায় আর থাকবার কিছু নেই। যে ভুয়ো ভোটটাকে দিয়ে তারা জিততেন এবং বাইরে বেরিয়ে এসে বলতেন মানুষের ভোটে আমরাই জিতবো, তা সেই মৃত মানুষের ভোট, ভুয়ো মানুষের ভোটে যে আর তারা জিতবেন না। আর পশ্চিমবঙ্গের সুস্থ স্বাভাবিক খেটে খাওয়া গ্রাম এবং শহরের মানুষকে যেভাবে তারা জ্বালাতন করেছেন, তাদের প্রত্যেকটা প্রাপ্তি, চাকরি, চাল ডাল আবার সব চুরি করেছেন এবং তারপরেও হুঙ্কার দিয়ে কথা বলেছেন। মুখ খুললে তৃণমূলের ক্রিমিনাল পুলিশ দিয়ে মিথ্যে কেস দিয়েছেন, তার বদলা নিতে মানুষ চাইছে। আর মানুষের কণ্ঠস্বর হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। তাই তাদের বিদায় আসন্ন। তাই তৃণমূল কি বলছে না বলছে কেউ পাত্তাও দিচ্ছে না। তারা গুটিয়ে গেছে। এই আজ আপনি আমি যখন কথা বলছি তখন নিশ্চয়ই দেখুন ভাইপো আর পিসি টক দই খেতে খেতে আলোচনা করছে কি করে লোকজনকে পটানো যায় বল দেখিনি। যা হচ্ছে মিটিং করতেই পারে।